দুর্গাকে নিয়ে তো ধরনের গান হয়। কালীর প্রতি বাংলার মানুষের পরিসীম ভালোবাসা। মহাভারতে কোথাও কালী এসে দাঁড়িয়েছে সেই ঘটনা নেই। কালী হচ্ছে একেবারে পরের মেয়ের মতো। এই যে নয়নের বন্যের যে লাল ছোপ, সেটা দুর্গার মূর্তিতেও দেখা যায়, বাংলা চালের মূর্তিতে দেখা। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জানে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মেছেই প্রমুখ মণ্ডলের। কালী নিয়ে কিন্তু বাংলার গর্বের কোনো অভাব নেই। কালী হচ্ছে একদম সাক্ষাৎ এক অন্য রকমের আপনজন। যে কারণে দুর্গাকে নিয়ে দু ধরনের গান হয়। একটা হচ্ছে আগমনী গান, একটা হচ্ছে বিদায়ী গান। অর্থাৎ দুর্গা কি করেন, দুর্গা আসেন আবার দুর্গা চলে যান। কিন্তু কালী কি করেন, কালী সবসময় আমাদের সঙ্গে সুখে দুঃখে থাকেন। এইটা বুঝতে হবে। যেমন আপনারা যদি কাজী নজরুল ইসলামের একটা গানের মাঝখানের অংশটুকু দেখেন, তাহলে দেখতে পাবেন উনি একটা জায়গায় লিখছেন, শ্মশানে জাগিছে শ্যামা। কেন জাগিছে? অন্তিমে সন্তানে দিতে কোল। অন্তিমকালে তিনি সন্তানকে কোল দিতে চাইছেন। এই যে জায়গাটা, এর জন্য কালীর প্রতি বাংলার মানুষের অপরিসীম ভালোবাসা। শুধু তাই নয়, এইবার দেখুন কি লিখছে, সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস। রাজার মেয়ে, সে কি করেছে? সে সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস, বড়া ভায়া রূপে মা শ্মশানে করেন বাস। রাজার মেয়ে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে সবরূপী স্বামীর সঙ্গে শ্মশানে এসে বসবাস করছেন। তার জন্য না সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস। যে কারণে আমাদের একজন শিল্পী গণেশ পাইন একবার আনন্দবাজারে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার মহাভারত সিরিজের ছবি প্রসঙ্গে, যে মহাভারতে কত কালী এসে দাঁড়িয়েছে সেই ঘটনা নেই। কিন্তু তিনি মনে করেছেন মহাভারতের এই যে শত শত মৃত্যু, এই মৃত্যু পথে যাত্রী আত্মারা কার কাছে গিয়ে আসবেন। তার জন্য গণেশ পাইনের ছবিতে, মহাভারত সিরিজের ছবিতে কালীর উপস্থিতি দেখা গিয়েছে। কালী হচ্ছে একেবারে ঘরের মেয়ের মতো, তাকে তুই তোকারি করে। এমনকি কবিও লিখছেন, নাচ শ্যামা তালে তালে। হয়তো কেউ বলবে একটা শ্যামা পাখির কথা বলছে, কিন্তু যদি আমি কবিকে বাদও দিই, তাহলে দেখবে যে সবাই কিন্তু মাকে তুই তোকারি করছেন। স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, ও মা তুই আমাকে একটু দেখা দিবি না? এই যে তুই তোকারির কথা, মানে একেবারে ঘরের মেয়ে। আমরা যদি বিভিন্ন কালী মন্দিরে যাই, তাহলেও কিন্তু দেখব যে অনেক জায়গা আছে যেখানে কালী একদম ঘরের শিশুর মতো নৃত্য করছে, ঘরের শিশুর মতো হাসছে। তাকে শিশুর মতো করে পাওয়া যায়, তাকে মেয়ের মতো করে পাওয়া যায়, তাকে তার কাছে আশ্রয় চাওয়া যায়, আবার তাকে ভয়ও পাওয়া যায়। তাই জন্য হয়তো আমরা বলি, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ
বিদ্ধ হয়ে মায়া জানে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমকমণ্ডলে। এই যে কথাটা, এই কথাটা যখন সুরে ফেলছেন, তখনও সেই তুলনার প্রতি যে আবেদন, সেটাও দেখা শুনলেই বোঝা যায়। বলল না দক্ষিণা কালী বত হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই যে ভুলনার উপরে যে তাকে ভুলে গেলে চলবে না, হ্যাঁ, তাকে নিয়ে যত রকমের কাব্য রচনা হয়েছে, তার পায়ের তলায় দেখে যা এক আলোর নাচন, আলোটা আলো হিসেবে দেখিনি। আমাদের তো কালী ঠাকুর দেখতে গিয়ে কখনো মনে হয় না যে কুমোরপাড়ার লোকেরা এক রাস কালো রং লেপে দিয়েছেন। পুরোটাই মনে হয় তিনি সদা আলোকিত। এই যে এক রাস কালো রং লেপে দেননি, তিনি সদা আলোকিত। এবং তিনি কেন কালো? এই যে মানুষের এই যে বিশৃঙ্খল মানুষের, অত্যাচারী মানুষের, নির্মম মানুষের বা অসুর বৃত্তির গতির রাগে তিনি দগ্ধ হচ্ছেন। এই রাগ থেকে যে দগ্ধ হওয়ার, সেই দগ্ধ হতে হতে তিনি কালো হয়েছেন। তাই তিনি উন্মাদিনীর মতো সেই অসুর বৃত্তিকে ধ্বংস করতে 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 যাচ্ছেন। যখন হয়তো শিব বুঝতে পারছেন যে সুবৃত্তি তখনই ভালো যদি তার পাশে সমানভাবে কুবৃত্তি থাকো। প্রবৃত্তি না থাকলে সুবৃত্তিকে বোঝা যায় না। কারণ সবসময় এই কথাটা বাঞ্ছনীয়, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে পীড়িতি, দুঃখ যায় তারই ঠাই। অর্থাৎ আমি অন্ধকারকে চিনলাম না, আমি সাদাকে চিনে নেবো, আলোকে চিনে নেবো, এটা যেমন হয় না। সুবৃত্তিকেও চেনা যায় না যদি প্রবৃত্তি না থাকে। তিনি যদি সমস্ত প্রবৃত্তিকে হটিয়ে দেন, তাহলে শুধু সুবৃত্তি দিয়ে কিন্তু পৃথিবী চলে না। সেটাকে কত একটা ব্যালেন্স করছেন। তার জন্য বারবার দেখা যাচ্ছে যে শিল্পীরা কালীর কাছে যাচ্ছে। ফলে তার যে তৃতীয় নয়নে কিন্তু আমিন রয়েছে। তার যে দুই নয়ন, সেই দুই নয়ন কিন্তু লাল পদ্ম পত্রাহ। কেন লাল পদ্ম পত্র? এই যে নয়নের কোণের যে লাল ছোপ, সেটা দুর্গার মূর্তিতেও দেখা যায়, বাংলা চালের মূর্তিতে দেখা যায়। কেন লাল ছোপ? মা দুঃখে বেদনায় মা ক্রন্দন করছেন। কেন ছোট্ট দুটো সাদা ছোপ? ওটা হলো জলে ভাসা। কিন্তু সেখান থেকে যদি আমি তৃতীয় নয়নে চলে যাই, তখন দেখতে পাবো যেন একটা অগ্নি জ্বলছে। ও কি শিবের ক্ষেত্রেও তাই? একেবারে মঙ্গল কাব্যের কবি পরিষ্কার বলছেন একটি জায়গায়, কোনো নাই তার কপালে আগুন, এই বহন করছে। এই জায়গায় এবার ছোট্ট করে যদি ঠোঁটের উপর চলে আসে, তাহলে দেখবো সেই আর্কেক স্মাইলের মতো একটা স্মিত হাসি। অস্ত্র ধরলে কি হবে? সম্প্রদান করছেন, আশীর্বাদ করছেন, সব কিছু একসাথে করছেন। এই যে তৈরি করাটা, এই যে তৈরি করাটা, যুগ যুগ ধরে একই জিনিস তৈরি করে যাচ্ছেন শিল্পী, কিন্তু আমরা যুগ যুগ ধরে তার কাছে গিয়ে মাথা নোয়াচ্ছি। আমি বারবার যেটা বলতে চাই, এই তৈরি করাটা কার? এই তৈরি করাটা হচ্ছে গ্রামের মানুষের, গ্রামের শিল্পীদের। পালপাড়ায় তৈরি হয়েছে, সূত্রধারদের হাতে তৈরি হচ্ছে, যারা কাঠের কাজ করে। আমাদের দুর্গা পুজোর সঙ্গে, রীতির সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে যে ব্যক্তির যোগাযোগ রয়েছে, সেটা বাড়ি অদ্ভুত। বলছেন তো
পণ্ডিত মশাই, যে মূর্তি তৈরি করি তো সে হইল গিয়ে সূত্রধর। যিনি তৈজসপত্র তৈরি করতেন তিনি হলেন গিয়ে পালমশাই বা ফুলপ্রকার। এখন পালমশাইদের হাতে যখন মূর্তির ভার এলো, সূত্রধররা কাঠ কেটে মূর্তি তৈরি করতেন, ফলে একটা কৌলিকতা আসতে মুখের মধ্যে, খাস বাংলা চাল। সেই চালটা কৌলিকতা ভেঙে যখন গোলেল হয়ে গেল, কারণ ওটা কুমোর পাড়ার চাল, এই যে হাতের সেই যে গোল, হাতটা এইভাবে সে গোলের চাল কুমোর পাড়ার চালের সঙ্গে যখন খাস বাংলা চাল মিশলো, তার মানে হচ্ছে দুটো ভাষা মিশছে, তাই সেই চালকে বলা হতো দোভাষী। এইভাবে গ্রামের মানুষদের হাতে এ ধরনের নানা তত্ত্ব তৈরি হয়েছে। সেই কারণে কালী প্রসঙ্গ তাই, কালীর মূর্তি ওইভাবেই তৈরি হয়েছে। কালীর মূর্তির মধ্যেও সেই খাস বাংলা চাল, তারপরে একেবারে দোভাষী চাল একদম স্পষ্টভাবে উল্লেখিত হয়, স্পষ্টভাবে উল্লেখ হয়। তাই জন্য বলা হয়, কত মনে রইল পরে চিন্তামণির নাচ দুয়ারে। নমস্কার। রাগ পদে